দেখো ক্লাস, আজকে আমি তোমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে জানাবো পড়াবো। এই একটা ভিডিওর মাধ্যমে মাধ্যমিকের ভূগোল স্টুডেন্টরা এসএলএসটি জিওগ্রাফি এবং ডব্লিউবিসিএস এর ইন্ডিয়ান জিওগ্রাফি পোর্শনটা কভার করবো। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এবারেতে আমাদের যে স্বাভাবিক উদ্ভিদটা আছে এটা জিনিসটা কি? স্বাভাবিক মানে ধরো তুমি একটা বাগান তৈরি করলে, এখানে একটা বাগান করেছো, এখানেতে গোলাপ গাছ লাগিয়েছো, কিন্তু স্বাভাবিক উদ্ভিদ না। তুমি একটা জায়গাতে ধরো কোনো একটা জায়গায় বাগান তৈরি করলে, করে পেয়ারা গাছ লাগিয়েছ, পেয়ারাটা উদ্ভিদ কিন্তু তুমি কি লাগিয়েছো, তোমার সেখানে পরিচর্যা করছো, সার দিচ্ছ, সেখানে সেই জন্য তোমার জল প্রয়োগ করছো, এইগুলোকে স্বাভাবিক উদ্ভিদ বলবো না আমরা। স্বাভাবিক কাকে বলবো? কোনো একটা জায়গায় মানুষের হস্তক্ষেপ ছাড়া সেখানকার জলবায়ু, সেখানকার মৃত্তিকা, তার উপর ভিত্তি করে যে সমস্ত গাছপালাগুলো গড়ে ওঠে। যেমন ধরো বাঁকুড়া পুরুলিয়া ওই সাইডের পলাশ, শিমুল, এই আর সমভূমি অঞ্চল আমাদের এখানেতে আম, জাম, কাঁঠাল, আসত্ব, এই সমস্ত গাছগুলো স্বাভাবিকভাবে এখানকার মৃত্তিকা, এখানকার জলবায়ুর উপর গড়ে ওঠে বলে একে স্বাভাবিক উদ্ভিদ বলছি। ওকে, তাহলে ভারতবর্ষে যেহেতু আমাদের ভারতবর্ষের জলবায়ুটা, ভারতবর্ষের ভূপ্রকৃতিটা বিভিন্ন রকম, ভারতের জলবায়ু, ভারতের ভূপ্রকৃতি সব জায়গায় একই নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রভাব বিস্তার করে। সেই জন্য ভারতের জলবায়ুর উপর ভিত্তি করে স্বাভাবিক উদ্ভিদকেও আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। সাধারণত আমরা 5 ভাগ স্বাভাবিক উদ্ভিদকে নিয়ে আমরা এই পোর্শনে আলোচনা করব। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে চিরহরিত অরণ্য। আমাদের স্বাভাবিক উদ্ভিদের ভাগগুলো সেগুলো হচ্ছে, বর্ণনা যেটা করব সেটা হচ্ছে চিরহরিত অরণ্য, পর্ণমোচী অরণ্য, পার্বত্য অরণ্য, মরু উদ্ভিদ বা জেরোফাইট, আর লবণাম্ব উদ্ভিদ। এই সমস্তগুলো আমরা বর্ণনা করে থাকবো। তাহলে আমাদের যেটা আসছে, প্রথম যেটা আসছে চিরহরিত অরণ্য। তাহলে কোনো একটা জায়গাতে চিরহরিত মানে কি? যার পাতাগুলো সারা বছর সবুজ থাকে। এবার আমাদের এইটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এই জায়গাটায় পুরোটা পশ্চিমঘাট পর্বতমালা আছে, আর এখানে আছে হিমালয় পর্বতমালা। তাহলে মৌসুমী বায়ু এইখানে এসে প্রথম ধাক্কা লাগছে, এই পোর্শনে এসে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, সারা বছর প্রায় বৃষ্টিপাত সংঘটিত এখানটায়। আর এই অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই সমস্ত জায়গাগুলোতেও বৃষ্টিপাত হয়। যে অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতযুক্ত অঞ্চলেতে সারা বছর যেহেতু বৃষ্টিপাত হয়, পাতা ঝরানোর কোনো প্রয়োজন পড়ে না, সারা বছর পাতাগুলো সবুজ থাকে, এই জন্য এদেরকে আমরা চিরহরিত অরণ্য বলে থাকছি। ওকে, অরণ্যের ভারতবর্ষের প্রায় 12% এখানে কিছু, এই জায়গায় আন্দামান নিকোবরে কিছু আছে। অর্থাৎ এদের অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল, আর এইদিকে উত্তর পূর্ব ভারতের মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, এই সমস্ত জায়গাতে এই ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যায়। এদের প্রাকৃতিক পরিবেশ কেমন দরকার পড়ে? ভারতের যে অঞ্চলে সমস্ত গড় যে বৃষ্টিপাত 200 সেমির বেশি, 200 সেমির বেশি বৃষ্টিপাত হয়, তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের হয়ে থাকে, সারা বছর এখানে আর্দ্র অর্থাৎ প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য জলীয় বাষ্প প্রচুর থাকে, সেই সমস্ত অঞ্চলেতে এই জাতীয় দেখতে পাওয়া যায় অরণ্য। ওকে, এবারেতে এই অরণ্যে কি গাছ দেখতে পাওয়া যায়? এখানে সাধারণত আইরন উড, রোজ উড, শিশু, মেহগিনি, বাঁশ, এই জাতীয় গাছ এই চিরহরিত অরণ্যে দেখতে পাওয়া যায়। ওকে, এরপর দেখো এদের যে বৈশিষ্ট্য পড়তে হবে আমাদের, এই যে অরণ্যটা, এই অরণ্যটার বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্য আসছে, যেহেতু এখানেতে সবসময় বৃষ্টিপাত হয়, তাহলে সারা বছর কি হবে? গাছগুলো জল পাবে। জল যেহেতু সারা বছর পায়, সেজন্য গাছগুলো কিরকম হয়? চির সবুজ প্রকৃতির, অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট সময়তে পাতা ঝরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, বিভিন্ন প্রজাতির একসঙ্গে অবস্থান দেখতে পাওয়া যায়
অর্থাৎ এই যে অঞ্চলটায় দেখো এখানে লক্ষ্য করো, বাঁশ গাছ, আয়রনউড, টোলউড, বিভিন্ন রকম গাছ একত্রিতভাবে বসবাস করে। মানে যেমন ধরো পাইন গাছের বন, শুধু পাইন গাছ দেখতে পাওয়া যায়, এরকম পাইন গাছ বনগুলোতে কি হয়, শুধু এরকম পাইন গাছ দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে সেরকম নয়, এই জায়গাতে কি হয়, কোথাও একটা গাছ থাকে, তারপরে আবার বিভিন্ন লেয়ার থাকে। এই লেয়ার গুলো হচ্ছে, দেখো এই যে এখানেতে ধরো এই একটা গাছ, এরপরে এর পাশে আবার একটা গাছ কি করে, সূর্যের আলো পাওয়ার জন্য কম্পিটিশন চলে, কে তাড়াতাড়ি লম্বা হতে পারবে, সে আরো লম্বা হয়ে যায়। তার পাশে আবার একটা গাছ, তার নিচে আবার একটা গাছের লেয়ার থাকে এখানে, আবার নিচেতে গুল্ম জাতীয় কিছু গাছ হয়, ঝোপঝাড় ঝোপঝাড়, যাতে জঙ্গলের নিচে প্রবেশ করতে প্রচন্ড অসুবিধা হয়। তাহলে যেহেতু এই অঞ্চলটা বিভিন্ন প্রজাতির অবস্থান একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে, এই একটা গাছের পাতা আর একটা গাছের পাতার সঙ্গে যুক্ত হয়ে যায়, যাকে চাদর বা চাঁদোয়ার মতো তৈরি করে, যাকে আমরা জিওগ্রাফির ভাষায় ক্যানোপি বলি। এই চাঁদোয়া বা চাদর তৈরি করে, এই ক্যানোপিকে ভেদ করে কি হয়, সূর্যের আলো এখানে কোনো মতে এর নিচে প্রবেশ করতে পারে না, ফলে এই অঞ্চলটা চিরগোধূলি থাকে। চিরগোধূলি অরণ্য বলা হয় কারণ এখানেতে এই যে গাছের যে লেয়ার, যে ক্যানোপি, এই ক্যানোপিকে ছেদ করে সূর্যের আলোটা প্রবেশ করতে পারে না, সেই জন্য এই অঞ্চলটা এরকম চিরগোধূলি থাকে। গাছগুলো যেহেতু প্রচন্ড পরিমাণে তোমার জল পাচ্ছে, উষ্ণতা পাচ্ছে সারা বছর ধরে, ফলে এই গাছগুলো কি হয়, গাছগুলো সারা বছর শক্ত টাইপের, শক্ত শক্ত প্রকৃতির থাকে, এবং গাছগুলো নিবিড় অরণ্য। এখানে যাতে প্রচন্ড পরিমাণে, যেহেতু এত প্রজাতির গাছ নিচটা প্রবেশ করতে বাধা, মানে অরণ্যটা এত পরিমাণে গভীর থাকে, মানুষ প্রবেশ করতে পারে না, ফলে কি হয়, এই অঞ্চল ঝোপঝাড় বিভিন্ন প্রজাতি ভর্তি হয়ে যায়, নিবিড় প্রকৃতির অরণ্য থাকে এবং চাঁদোয়া সৃষ্টি করে। ওকে, এবং এটা যেহেতু প্রত্যেক দিন বৃষ্টিপাত হয়, এই অরণ্য নিচটা স্যাঁতস্যাঁতে প্রকৃতির, এটা শ্যাওলা ধরে থাকে, অরণ্যটা সবসময় বিষাক্ত পোকামাকড়ে ভর্তি, ফলে মানুষ কি হয়, এই জায়গায় প্রবেশ করতে কোনো মতে পারে না। যেহেতু এখানে প্রবেশ করতে পারে না, তার কারণে এখানে পোকামাকড় ভর্তি থাকে, বিভিন্ন গাছ একত্র অবস্থান করে, ফলে এই জায়গায় কাঠ শিল্প খুব একটা বিকাশ লাভ করে না। ওকে, এবার এই অরণ্যের গুরুত্ব ব্যবহার কি, এই অরণ্য সেই রকম ভাবে কাজ করা এখান থেকে যে বিশাল গুরুত্বপূর্ণ সেরকম কিছু নেই, কারণ এখানে বেশিরভাগ মানুষ প্রবেশ করতে পারে না গভীর অরণ্যে। তো পার্শ্ববর্তী অঞ্চল থেকে যে সমস্ত গাছগুলো হয়, সেখান থেকে বিভিন্ন যে গাড়ির লরির কাঠামো তৈরি করা হয়, কিছু কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আর কিছু বাঁশ বেত এইগুলো দিয়ে কুটির শিল্প করা হয়ে থাকে। এটা গেল আমাদের ক্রান্তীয় চিরহরিত অরণ্য, তার যাবতীয় বৈশিষ্ট্যগুলো। তো ক্রান্তীয় যে পর্ণমোচী অরণ্য আছে সেটা দেখো, এই অঞ্চলটাতে তোমার মরু উদ্ভিদ, এটা বাদ, এইখান থেকে এই জায়গাটা, এইখানটা আর এই জায়গাটা বাদে এই পুরো অঞ্চলটা এই যে ক্রস দিচ্ছি, এইগুলো হচ্ছে আর্দ্র পর্ণমোচী, আর বাকিটা আসছে আমাদের শুষ্ক পর্ণমোচী অরণ্য। তাহলে এইটা হচ্ছে আর্দ্র আর এটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী অরণ্য। এই যে পর্ণমোচী অরণ্য, এটি ভারতবর্ষের প্রায় 29% স্থান জুড়ে দখল করে রেখেছে। ওকে, এবার দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে ধাক্কা মারলো পশ্চিমঘাট পর্বতমালাতে। ওকে, এই পশ্চিমঘাট পর্বতমালা ধাক্কা মেরে এই পশ্চিম দিকটা প্রচুর বৃষ্টিপাত হলো, তারপরে বৃষ্টিপাত কমবে, যে অঞ্চলে সারা বছর সমানভাবে বৃষ্টিপাত হয় না, ঋতু বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, বর্ষাকাল, বসন্তকাল, শীতকাল, গ্রীষ্মকাল এরকম আসে, সেখানে বছরের একটা নির্দিষ্ট সময় বীজন পদার্থ ত্যাগ করার জন্য, পাতার বাষ্পীমোচন রোধ করার জন্য
পাতাকে ঝরিয়ে দিতে হয়। যেমন ধরো শিমুল গাছ, আমাদের এখানে বসন্তকালে পুরো পাতা ঝরে যায় ফুল ধরে, আবার পরবর্তী ক্ষেত্রে গ্রীষ্মকালের ঠিক শেষের দিকটাতে পাতা ঝরতে আরম্ভ করে। সেই রকম পর্ণমোচী মানে যেইগুলো বছরের একটা নির্দিষ্ট সময় পাতা ঝরে যায় তাদেরকে আমরা পর্ণমোচী বলছি। তাহলে এই যে পর্ণমোচী অরণ্য, এই পর্ণমোচী অরণ্যের অবস্থান দেখো, একদম এখান থেকে শুরু করে আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, এদিকে উত্তরপ্রদেশ, এইটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী। মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, এই সমস্ত জায়গাগুলো, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, এই সমস্ত জায়গাগুলো পুরো অঞ্চলটা, এই পুরোটা বেশিরভাগ ভারতবর্ষের প্রায় বেশিরভাগ অঞ্চল জুড়ে পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এই যে পর্ণমোচী উদ্ভিদ, এদের মানে এদের প্রধান উদ্ভিদ কি থাকে? শাল, সেগুন, চন্দন, শিমুল। এই চন্দন গাছটা ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষাতে দেয়। চন্দন কোন অরণ্যের উদ্ভিদ? পর্ণমোচী অরণ্য উদ্ভিদের চন্দন গাছ। এছাড়া মহুয়া, শিশির, আম, জাম, এই সমস্ত গুলো আসছে পর্ণমোচী উদ্ভিদ। এবারে আসছে বৈশিষ্ট্য দেখো, যেহেতু এই বৈশিষ্ট্য হচ্ছে প্রথম বৈশিষ্ট্য পর্ণমোচী বা পাতা ঝরিয়ে দেয়। বছরের একটা নির্দিষ্ট সময় রেশন পদার্থ ত্যাগ করার জন্য কি করে? পাতাগুলো ঝরিয়ে দেয়। কাঠগুলো শক্ত মজবুত হয়, ফলে ওই আসবাবপত্রেতে কাজে লাগে, শাল সেগুন কাঠ দিয়ে। গাছগুলো প্রায় 10 থেকে 35 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই অরণ্যে বিভিন্ন প্রজাতির গাছ লক্ষ্য করা যায়, আর বর্ষ বলয় দেখতে পাওয়া যায়। বর্ষ বলয় ব্যাপারটা কি একবার লক্ষ্য করো, দেখো এইটা দেখো, দেখতে পাচ্ছ? তাহলে এখানেতে আমাদের এই যদি এটা একটা গাছের কাণ্ড হয়, গাছের কাণ্ডের ভিতর দেখবে এরকম ভাবে দাগ থাকে। এই যে দাগগুলো, এগুলোকে বলা হয় বর্ষ বলয়। এরকম ব্যাপার, এখান থেকে গোনা যায় ক বছরের গাছ এটা, কোন বছরটা সবচেয়ে বেশি জল পেয়েছে সেই বছরটা সবচেয়ে বেশি বৃদ্ধি হয়, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে বর্ষাকালটা স্থায়িত্ব বেশি ছিল। যেটা সব থেকে সরু, ধরে নাও এটা সব থেকে সরু, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বোঝা যাবে যে এই বছরটা শুষ্ক প্রকৃতির, অর্থাৎ এই বছরটায় বৃষ্টিপাত কম হয়েছে। কোনো একটা জায়গায় যদি কালো দাগ থাকে, এরকম পুড়ে যায়, তাহলে বুঝে যাবে এখানটার কাছে দাবানল বা অরণ্য আগুন লেগে গেছিল। এইটা দেখে বোঝা যায় যে কত বছর গাছ এটা, এবং কত বছর এই বর্ষাটা কিরকম ভাবে পেয়েছে, বলয় আকারে এগুলো অবস্থান করে। এগুলোকে আমরা বর্ষ বলয় বলছি। কার্য পর্ণমোচী অরণ্য। এবার এর গুরুত্ব কি? এর যে কাঠগুলো আছে, শাল, সেগুন, এই সমস্ত কাঠগুলো, এগুলো বিভিন্ন রকম আসবাবপত্র কাজে লাগে। রেলের যে স্লিপারের যে পাতাটা হয় সেটা কাজে লাগে, সেটা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন যে শিমুল গাছ দিয়ে বিভিন্ন রকম দেশলাই, কাঠি, বক্স, খেলনা, এই সমস্ত তৈরি করা হয়ে থাকে। এটা গেল আমাদের ক্রান্তীয় পর্ণমোচীর বৈশিষ্ট্য। আচ্ছা শুনে দেখো, এরপর যেটা আসছে ভারতের চিরহরিৎ হয়েছে পর্ণমোচী। এবার পার্বত্য অরণ্য। আমাদের ভারতবর্ষের যে উত্তরের পার্বত্য অঞ্চল, জম্মু কাশ্মীর থেকে উত্তরাখণ্ড থেকে শুরু করে দার্জিলিং, সিকিম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত, এই পার্বত্য অঞ্চলেতে আমাদের পার্বত্য যে উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এই যে পার্বত্য উদ্ভিদ, এই উদ্ভিদগুলো সাধারণত বিভিন্ন উচ্চতার হয়ে থাকে। আমাদের যে সমভূমি তার উপরেতে পাহাড়ি অঞ্চল, তাহলে 100 থেকে বা তার পরবর্তী থেকে 1000 মিটার পর্যন্ত, মানে যেমন ধরো শিবালিক হিমালয়, এই অঞ্চলটা, এই অঞ্চলের উচ্চতা গড় 1500 মিটার। তার নিচে এইগুলো কি হয়? চিরহরিৎ প্রকৃতির উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এই 1000 থেকে 2000 মিটার উচ্চতা পর্যন্ত পাহাড়ের দেখতে পাওয়া যায় পাইন গাছের বন বা পাইন অরণ্য। 1000 থেকে 3000 এর মধ্যে মিশ্র, মানে চিরহরিৎ তো আছে, আবার পর্ণমোচীও থাকে, মিশ্রণ দেখতে পাওয়া যায়। 3 থেকে 4000 মিটারের মধ্যে সরলবর্গীয় অরণ্য দেখতে পাওয়া যায়। আবার 4000 মিটার উচ্চতায়, যেখানে বরফ জমা থাকে, সেই সমস্ত জায়গাগুলোতে আলপি অরণ্য দেখতে পাওয়া যায়। তাহলে এইটা গেল আমাদের এখানকার পার্বত্য। এছাড়া এই হচ্ছে এখানটায়, এই পুরো এখান থেকে শুরু করে জম্মু কাশ্মীর, লাদাখ থেকে শুরু করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ হয়ে সিকিম, দার্জিলিং, অরুণাচল প্রদেশ, এই অঞ্চলটাতে আমাদের পার্বত্য উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এই যে উদ্ভিদগুলো, এই উদ্ভিদগুলো কি উদ্ভিদগুলো? উদ্ভিদগুলো সাধারণত
আমাদের পাইন, ফার, দেবদারু, ওক এই জাতীয় গাছ দেখতে পাওয়া যায়। তাহলে এখানে যে আমাদের যেটা আসছে বৈশিষ্ট্য দেখো, এই যে গাছগুলো আমাদের এখানে যে গাছ, ধরো এরকম একটা গাছ, এই গাছের বৈশিষ্ট্যটাকে বলে নিই একটা সরল বর্গীয়, মানে একটা সরল মোটা ডান্ডা থাকে বা কাণ্ড থাকে, এই জায়গা থেকে ছোট 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 ডাল বেরোয়, সেখানে ছুঁচালো টাইপের এইরকম কাঁটা জাতীয় পাতা থাকে, ফলে গঠনটা শঙ্কু আকৃতির বা ত্রিভুজ আকৃতির হয়ে থাকে। যখন বরফ পড়ে, যাতে এই পাতাগুলো বা গাছগুলো বরফটাকে প্রতিহত করতে পারে, বরফের গা বেয়ে নিচে নেমে আসে, সেই জন্য পাতাগুলোর এই বরফের হাত থেকে বাঁচার জন্য এরকম গঠন আকৃতি হয়ে থাকে। যদি আমাদের এখানের মতো গাছ হতো, ধরুন একটা বট গাছ বা আম গাছ, এরকম টাইপের একটা গাছ আছে এখানটায়, এইরকম যদি গাছ হয় তাহলে কি হয়, বরফ পড়তো, গাছের ডালপালা সমেত নিচের দিকে ভেঙে যেত। সেই জন্য এই অঞ্চলে কি হয়, গাছগুলো সরলবর্গীয় হয়, গাছের পাতাগুলো ছুঁচালো হয়, গাছের গঠনটা ত্রিভুজ আকৃতির হয়ে থাকে, এবং গাছের যে কাণ্ডগুলো সেগুলো প্রচন্ড নরম হয়ে থাকে, এবং ঝাঁকে ঝাঁকে একত্রে এক প্রকৃতির গাছ একসঙ্গে অনেক অবস্থান করে। ওকে, গাছের বৈশিষ্ট্য গেল। এবার আসছে এর ব্যবহার। আমরা যে ফলের যে প্যাকেটগুলো হয়, দেশলাইয়ের কাঠিগুলো হয়, বা ফলের প্যাকেটগুলো বা ক্যানভাসের যে ফ্রেমগুলো হয়, এই যে নরম যেগুলো খুব প্রয়োজন পড়ে, হালকা প্রয়োজন পড়ে, সেই সমস্ত জিনিসপত্রগুলো এই পার্বত্য অরণ্য দিয়ে কাজ করা হয়ে থাকে। তাহলে আমাদের পার্বত্য অরণ্য এই পোর্শনটা গেল। এরপর যেটা আসছে আমাদের সেটা হচ্ছে মরু উদ্ভিদ। আমাদের মরু উদ্ভিদ সাধারণত এই অঞ্চলটাতে, রাজস্থানটা আর এই এখানটা গাছ পশ্চিমবঙ্গ পর্বতমালার যে বৃষ্টিচ্ছা অঞ্চল দেখতে পাওয়া যায়। এখানেতে যেহেতু বৃষ্টিপাত একদম হয় না, মরুভূমি দেখতে পাওয়া যায়, এই অঞ্চলটাতে আমাদের মরু উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ভারতবর্ষের এই যে রাজস্থান, গুজরাট, এক মিনিট, ভারতবর্ষ যেখানে 25 সেন্টিমিটার কম বৃষ্টিপাত হয়, তাহলে মরু উদ্ভিদ প্রথমে যেটা আসছে পরিবেশ কত লাগে, যেখানে 25 সেমির কম বৃষ্টিপাত হয় সেই অঞ্চলেতে বাষ্পীভবন প্রচন্ড বেশি হয়, তাপমাত্রা প্রায় 35 থেকে 40-এর কাছাকাছি বা 30 থেকে 35-এর কাছাকাছি, সেই অঞ্চলেতে এই জাতীয় গাছ বা জিরোফাইট দেখতে পাওয়া যায়, মরুদ্ভিদ বা জিরোফাইট জাতীয় উদ্ভিদ লক্ষ্য করছি আমরা। কোথায় দেখতে পাওয়া যায় দেখো, পাঞ্জাব কিছু অংশ, গুজরাটের কিছু অংশ, প্রায় পুরো রাজস্থানটা দেখতে পাওয়া যায়। বৈশিষ্ট্য কি হয়, এই যে বালি আছে, এবার যখন কোনো একটা গাছ হচ্ছে, এই গাছের যে শিকড়টা, যেহেতু মাটিতে জলের পরিমাণ খুব কম, জল নেই বললেই চলে, জল সংগ্রহ করার জন্য গাছের যে মূলগুলো সেগুলো মাটির প্রচুর গভীরে বিস্তৃত থাকে, কাণ্ডগুলো এখানে রসালো হয়, যেমন ধরো আমাদের ঘৃতকুমারী বা অ্যালোভেরা, এর যে কাণ্ডটা ধরে নেবে তা পুরো রসালো ভর্তি থাকে এখানে, এটাও তাই। এই জাতীয় জায়গাগুলোতে কাণ্ডগুলো রসালো হয়, দেহে যাতে বাষ্পীভবন না হয় সেজন্য কি হয়, একটা মোমের আস্তরণ থাকে এই জায়গাটায়, মোমের একটা লেয়ার থাকে, আর কাঁটা পাতাগুলো কি হয়, কাঁটায় রূপান্তরিত হয়ে যায় বাষ্পমোচন রোধ করার জন্য। উদাহরণ কি, ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, ঘৃতকুমারী, এই সমস্তগুলো। এটা গেল আমাদের মরু উদ্ভিদ। এর ব্যবহার কি, খুব কম ব্যবহার করা হয়, কিছু ওই ঘৃতকুমারী, ক্যাকটাস এই জাতীয় গাছগুলো থেকে আমাদের কিছু খেজুর, এই সমস্ত জায়গাতে ভেষজ জিনিস তৈরি করা হয়ে থাকে। এটা গেল আমাদের মরু উদ্ভিদ। এরপর যেটা আসছে সেটা হচ্ছে, আচ্ছা এরপরে তো আমাদের পড়াবো ম্যানগ্রোভ অরণ্য। তাহলে এরপরেতে তোমাদের আসছে এই ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে। ম্যানগ্রোভ হচ্ছে, দেখো এই যে এখান থেকে গঙ্গা নদী আসছে, এখান থেকে ভাগ হয়ে গেল পুরো যে এই জায়গাটা, পুরোটা মহানদীর কিছু অংশ, যে ভিতরকণিকা, এই সমস্ত জায়গাগুলো, অর্থাৎ যেখানেতে সমুদ্রের জোয়ার ভাটা
কাজ করে সেই সমস্ত অঞ্চলগুলোতে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবন হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এছাড়াও মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মোহনায় দেখতে পাওয়া যায়। অর্থাৎ মহানদী এখানটায়, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এর মোহনাগুলোতে আমাদের ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। কি গাছ থাকে? সুন্দরী, গরান, গেওয়া এই সমস্ত জাতীয়, সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা এই সমস্ত জায়গা গাছগুলো এখানেতে লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য কেমন থাকে? যেহেতু এই যে গাছগুলো, এই গাছগুলো সমুদ্রের জল সবসময় এখানেতে কার্যকরী হয়। সমুদ্রের জল যেহেতু পাচ্ছে সেহেতু এই জায়গাগুলো গাছগুলো কি হয়? চির সবুজ প্রকৃতির হয়। এবার এই যে মাটিটা, তো সমুদ্রের জল সবসময় কি থাকে? এখানে কাজ করে, ফলে মাটিটা খুব একটা শক্ত প্রকৃতির তো নয়, যাতে গাছটা উল্টে না যায়, পড়ে না যায়, সেই জন্য কি হয়, এই গাছের কাণ্ড থেকেই মূল বেরোয় ঠেল আকারে এখানেতে আঁকড়ে ধরে রাখে। এদেরকে বলছি আমরা ঠেস মূল। এটাকে ঠেস মূল বলছি। আর একটা দেখো, যখন এই কাণ্ডটাই এইভাবে বড় হয়ে এইরকম ভাবে বেড়ে যাবে, এইভাবে, এটাকে বলবো আমরা অধিমূল। ওকে। আর এই যখন মূলটা মাটির নিচে প্রবেশ করছে, মাটির নিচে কি হচ্ছে, বেশি পরিমাণে বাতাস চলাচল করতে পারে না, সেই জন্য অভিকোষের বিপরীতে একটা মূল বেরোয়, মাটির উপরে দাঁড়িয়ে থাকে। দেখাচ্ছি, এখানে দেখাবো কিভাবে আসছে। তাকে বলছি আমরা শ্বাসমূল। ওকে। আর বৈশিষ্ট্য হচ্ছে গাছে থাকাকালীন বীজের অঙ্কুরোদ্গম বেরোয়, একে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। এবার ব্যাপার যেটা আসছে, ধরো আমাদের এখানে একটা আম, এই আমটা গাছে থাকাকালীন কি হচ্ছে, এই আমটা গাছ থেকে পড়ছে, আমের যে শাঁসটা সেটা পচে যাচ্ছে, গলে যাচ্ছে, আঁটিটা থেকে মাটিতে যাচ্ছে, মাটি থেকে আঁটি বিভিন্ন রকম পুষ্টিমূল্য জল সংগ্রহ করে বীজ থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে। এটা সাধারণ প্রসেস। এবার ম্যানগ্রোভ অরণ্যের ক্ষেত্রে যদি ফল সমেত বীজটা মাটিতে পড়ে, সঙ্গে সঙ্গে ফলটা বীজ থেকে পচে যাবে, সেই জন্য যাতে অঙ্কুরোদ্গমটা হয়ে বেরোয়, হয়ে মাটিতে পড়ে, সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায়, গাছে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম হয়, একে বলছি আমরা জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাহলে ম্যানগ্রোভ অরণ্যে শ্বাসমূল, ঠেসমূল, অধিমূল, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখতে পাওয়া যায়। ওকে। তাহলে আমাদের এই পুরো যে স্বাভাবিক উদ্ভিদ তার যাবতীয় বন্টনগুলো আমরা পড়লাম। এরপরেতে কিছু জিনিস আমাদের জানতে হবে এখানেতে। ওকে। তাহলে অরণ্য গবেষণা কেন্দ্র ভারতবর্ষের দেহরাদুনে অবস্থিত। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। ভারতের বনভূমি সংরক্ষণ আইন পাস হয় 1980 খ্রিস্টাব্দে। আর বনভূমি, ভারতবর্ষের মোট বনভূমি আছে 19.45%। তো আজকের মতো আমাদের যে স্বাভাবিক উদ্ভিদের ক্লাস, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারোর যদি কোনো কোশ্চেন থাকে সে জানাবে। আর এই যে এইটার যে জেরক্সটা, এটার যাবতীয় এখানে তথ্য যাবতীয় কিছু করা আছে, এটা আমি দেখে দেখে পড়াচ্ছিলাম। দেখে দেখে বলতে তথ্যগুলো, কিছু কিছু তথ্য আমাদের দেখে পড়াচ্ছিলাম। তো সেই যাবতীয় যে জেরক্স যদি লাগে আমাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, মেসেজ করো, আমি PDF করে পাঠিয়ে দেবো। ভালো থেকো, পরের ক্লাসে দেখা হবে।